সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি সৌমিক আহমেদ, গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপির নতুন সরকার। আজ 17 জুলাই সেই সরকারের 5 মাস পূর্ণ হয়েছে। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে সরকারের 5 মাসের মূল্যায়ন নিয়ে কথা বলার জন্য আমরা অতিথি হিসেবে পেয়েছি যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ। জনাব গিয়াস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। 5 মাস পড়ল, যদিও 5 মাস খুবই অল্প সময় একটি সরকারকে মূল্যায়নের জন্য, যখন এরকম একটি সংগ্রামের মধ্য দিয়ে, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার এসেছে। তো আপনি কিভাবে একজন দলীয় নেতা হিসাবে এই সরকারের 5 মাসকে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ। আসলে এই 5 মাস যদিও মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব নয়, তারপরেও আপনি দেখেছেন যে এই 5 মাসে প্রথম দিনই যে আমাদের যে নেতা তারেক রহমান সাহেব লন্ডন থেকে যখন প্রথম যান বাংলাদেশে, আপনি দেখেছেন সেই লক্ষ জনতার মাঝে তিনি একটা কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি কিন্তু 17 বছর ওখানে এই কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবেন, কিভাবে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা যায়, সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করেছেন। কারণ তিনি জানেন যে এই ফ্যাসিবাদে একদিন পতন হবে, আর পতন হলে বিএনপি ছাড়া তো আর কোনো বাংলাদেশে জনপ্রিয় দল নেই, অতএব তাকে এক সময় দায়িত্ব নিতেই হবে। তো সেই প্রস্তুতি নিয়েই কিন্তু তিনি বাংলাদেশে গিয়েছেন। এবং আপনি দেখেছেন বাংলাদেশে গিয়ে তিনি যে প্রথমে যে সংস্কারটা, নিজেকে সংস্কার করতে হবে আগে। আমরা মুখে বলি এই সংস্কার করতে হবে, এই সংস্কার করতে হবে। সংস্কার তো খাতা কলমে আছে, কিন্তু নিজে যদি আমি না জানি, নিজে না বুঝি, বিবেক যদি কাজ না করে, নিজে যদি শিক্ষিত না হই, শিক্ষিত বলতে শুধু বই পুস্তক পড়লিতে হবে না, প্র্যাকটিক্যাল যে একটা উন্নত দেশের, একটা বিভিন্ন দেশের যে আজকে যে কল্যাণমূলক রাষ্ট্রগুলোর যে 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 ব্যবস্থা, সেটা তো আমাকে নিজেকে আগে বাস্তবায়ন করে দেখাতে হবে। তো সেই কারণে দেখেন আমাদের নেতা তিনি বাংলাদেশের নিজের যে ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের চালচলন, সেটাকে তিনি পরিবর্তন করে ফেলেছেন। এবং আমাদের এই কোটি কোটি জনতা দেখছেন যে তিনি একটি হাতের থেকে যদি টিস্যু পড়ে যায় মাটিতে, তিনি নিজে হাতে উঠিয়ে এটা পকেটে রাখছেন, এটা জায়গা মতো ফেলবেন। এই যে আপনার যে সমাজকে সচেতনতা, সমাজের আপনার যে আপনি দেখেন সকালে তিনি যাচ্ছেন অন টাইমে অফিসে, আবার অন টাইমে তিনি ঠিক ফুল টাইম কাজ করে আবার বাসায় আসছেন, তারপরেও কাজ করছেন। তাহলে এই যে আপনার জিয়া রহমান সাহেব, তিনি দেখেন কত কলভটো করেছিলেন। তিনি হেঁটে হেঁটে আপনার যেভাবে খাল খনন করেছেন, কাজ করেছেন, তার অফিসাররা পিছিয়ে পড়ে থাকতো, তিনি 2-3 ঘন্টা ঘুমাতেন। তো সেই স্পিরিট, সেই মন মানসিকতা নিয়ে তারেক রহমান বাংলাদেশে গিয়েছেন। এবং তিনি দেখেন একটা কল্যাণমূলক রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, যে জনগণের সরকার, জনগণ কর্তৃক সরকার এবং জনগণের কল্যাণের জন্য সরকার। তো সেই জনগণের যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, এগুলো কিন্তু একটা খাল খনন, তারপর আপনার সন্ত্রাসমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, এই বেসিক জিনিসগুলিতে তিনি হাত দিয়েছেন। এবং প্রত্যেকটা মন্ত্রীদেরকে মনিটর করা হচ্ছে, তারা কি করছে, তাদের কর্মসূচি কি। প্রতি সপ্তাহে তাদের সাথে মিটিং হচ্ছে, আপনার আগামী মাসে বা আগামী সপ্তাহে আপনার কাজটা কি, আর গত মাসে আপনি কি কাজ করেছেন। এই যে জবাবদিহিমূলক একটা ব্যবস্থা তিনি কিন্তু শুরু করেছেন। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এভাবে যদি চলতে থাকে, তাহলে জিয়া রহমান সাহেব যেমন তার শাসনামলে যে পরিবর্তন করেছিলেন, দেখেন জিয়া রহমান সাহেব তার আত্মীয় স্বজনকে প্রশ্রয় দেননি। দলীয় কোনো নেতা নেত্রী যদি কোনো রকম দুর্নীতির সাথে সংযুক্ত থাকতেন, সঙ্গে সঙ্গে ফায়ার। কোনো ডিসি, ওসি বা কোনো আমলা যদি
তোষামোদি করতেন বা তার ফ্যামিলিকে মানে একটু অতিরিক্ত মানে প্রিভিলেজ দিতেন, সেই অফিসার কিন্তু বদলি হয়ে যেত বা শাস্তি পেত। সেই ধারায় কিন্তু আমাদের জনাব তারেক রহমান শুরু করেছেন। আরও একটা জুলাই মাসে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই 24শে জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলো, সেগুলো নিশ্চয়ই আপনার মনে আছে। একটু বলবেন সেই সময়ে আপনারা যারা প্রবাসী নেতা ছিলেন, প্রবাসী জনগণের ভূমিকাটা কি ছিল, আপনাদের ভূমিকাটা কি ছিল? ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা দেখতে পাই যে বাংলাদেশের এই কয়েকজন 6-7 জন সমন্বয়ক তারাই বলছে যে তারা মানে এই জুলাই আন্দোলন করেছে, অথচ তারা প্রবাসীদের কথা বলে যায়। এই প্রবাসী আমরা যারা আছি সারা বিশ্বে, যে প্রবাসীরা শুধু তো জুলাই মাসে আন্দোলন করেনি, আমরা আন্দোলন করছি আজকে, আমরা 40 বছর এই দেশে বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমি ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম, তখন সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই দেশে যখন আসলাম আমি স্টুডেন্ট ভিসা নিয়ে, এই দেশে এসে ছাত্র দল প্রতিষ্ঠা করেছি, বিএনপি প্রতিষ্ঠা করেছি, করে এই দেশ থেকে এই মানে মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ওয়ানরেবিলের বিরুদ্ধে আন্দোলন, এই ফ্যাসিবাদী আন্দোলন, সবই তো বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আমরা প্রবাসী আন্দোলন করেছি বা করছি। কিন্তু সেই প্রবাসীদের মূল্যায়ন কিন্তু এই জুলাই মানে কথিত জুলাই যোদ্ধা যারা, তারা কিন্তু সেটাকে সেভাবে মূল্যায়ন করছে না। বিভিন্নভাবে যখন এই সরকার মানে একটি স্বৈরাচারী সরকার যখন হয়ে যায়, তখন কোনো গণতান্ত্রিক আন্দোলন বা ন্যায্য আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না, দেয় না। তো সেই কারণে এই যে যখন তারা ছাত্রদের উপর আন্দোলন শুরু করলো, আক্রমণ শুরু করলো, অন্যায় অত্যাচার, গুলিবর্ষণ শুরু করলো নির্বিচারে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে, সাধারণ মানুষ, আমরা যারা প্রবাসীরা সকলেই তখন কিন্তু এই কোটা আন্দোলনের পক্ষে এবং এই সরকার পতনের আমরা কিন্তু ডাক দিয়েছি। এই সময়টা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্পটে থেকে বিক্ষোভ মিছিল মানে মানে হঠাৎ করে যে কি বলে এটাকে ঝটিকা মিছিল করে টোরে একটা মোটামুটি আপনার আন্দোলনটাকে চাঙ্গে রেখেছে। এই নেতৃত্ব দিয়েছিল ওই সময় তারেক রহমান সাহেব। তো 5 মাসের সরকার হলো, একটা আন্দোলনের পরে সরকার হলো, আপনি কি মনে করেন যে সরকারকে আরো বেশি সহযোগিতা করতে পারতো এনসিপি কিংবা জামায়াতের মতো বিরোধী দলগুলো? তারা নির্বাচন না দিয়ে থাকবার চেষ্টা করেছে, কারণ তারা জানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি তো যখন আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় যদি সুষ্ঠু নির্বাচন হয়, তখন তো 250 সিট বিএনপি পায়। বিএনপি এই 200-র বেশি সিট পাবে বলেই তো শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, ডামি নির্বাচন করেছে। দেখেন ডামি নির্বাচনটা কখনো হয়, একটি দেশে যখন সাধারণ নির্বাচন হয় তখন দেখবেন একটি এলাকায় দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, ছোট ছোট দলগুলি দাঁড়ায়। কিন্তু ওই ডামি নির্বাচনের সময় আওয়ামী লীগের ছাড়া কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়া নাই। কারণটা কি? তারুণ্যের অহংকার। তারেক রহমান লন্ডন থেকে বলেছিলেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা এই নির্বাচন বয়কট করুন, এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কারণ আমরা চাই একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই ফ্যাসিবাদী অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এবং জনগণ সেই কথাটা শুনেছে। জনগণ তারেক রহমানের এই আহ্বান শুনে এই নির্বাচনে কোনো অংশগ্রহণ করে নাই বলে বা কোনো প্রার্থিতা দেয় নাই বলে কিন্তু দামি নির্বাচন দিতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। বুঝতে হবে, কারণ তখনও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি 200-250 সিট পাবে। এখনো এই যে আরেকটা জুলাই মাসে আমরা রয়েছি, আপনার জুলাইয়ের অবস্থান নিয়ে, বিএনপির অবস্থান নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে যে জুলাইকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না, এই ধরনের একটা বিষয় রয়েছে। এটা নিয়ে আপনাদের দলীয় অবস্থানটা কেমন? দেখেন, আওয়ামী লীগ যেমন 71-কে ব্যবহার করে গণহত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, দুর্নীতি করেছে, ব্যাংক লুট করেছে, যত কুকর্ম এই 71-কে ব্যবহার করে, জুলাই মানে ওই স্বাধীনতা চেতনাকে ব্যবহার করে তারা করেছে, ঠিক একই কায়দায় এই জামাত এনসিপি এই জুলাইকে তারা নিজেদের দখলে নিতে চায়। যদি তারা জুলাইয়ের অংশীদারের না, তারা 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 তো এই এনসিপি চায় না, আমি আগে বলেছি। এখন তারা দেখেন ইউনিট সরকারের এই 1.5 বছর এই এনসিপি, জামাত, অন্যান্য বিরোধী দল, বিএনপি, তারা কিন্তু 1.5 বছর তারা কিন্তু আপনার ঐক্যমত হয়ে ঐক্যমতের মিটিং করেছে, সংস্কার নিয়ে কথা বলেছে, কি কি সংস্কার করতে হবে তারা করেছে। সরকারের
কোটি কোটি টাকা খরচ করেছে চা পানি খেয়ে, সময় নষ্ট করেছে দেখটি বছর। সেখানে আলোচনা হয়েছে যে অনেক যতগুলি যেগুলি সকলেই একমত সেগুলি আমরা ওকে ফাইন, সকলেই একমত, এগুলি পাস। আর যেগুলি নিয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট যেগুলি আছে, ভিন্ন মত আছে যেগুলি, সেগুলি কিন্তু ভিন্ন মতে, জামাতও ভিন্ন মত প্রকাশ করেছে কিছু কিছু ক্ষেত্রে, আবার বিএনপিও ভিন্ন মত প্রকাশ করেছে, এবং সেগুলি সকলে সাইন করেছে যে ওকে ভিন্ন মত থাকতে পারে। নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু ওই ভিন্ন মত, বিএনপি কি চায় সেটা দিয়েছে, জামাত কি চায় সেটা দিয়েছে নির্বাচনী ইশতেহারে। এবং বিএনপি এবং জামাত এনসিপি বলেছে যে আমরা যে এই স্বাক্ষর করলাম, আমরা যে অনেকগুলি এই যে 1.5 বছর আমরা যে আলোচনা করলাম, এটাকে একটি লিগ্যাল ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন। দেখেন, সেটাই কিন্তু এই 1.5 বছরে যে আলোচনা হয়েছে, সেই আলোচনাটা গণভোটে পাস হয়েছে। আবার দেখেন 111-এর সময়, 111-এর সময় কিন্তু আমাদের দেশনেত্রী বলেছে না, আমরা গণতন্ত্র চাই, জনগণের সরকার চাই, এই 111 মানে অগণতান্ত্রিক সরকার আমরা চাই না। এই 111-এর সরকার সেই খালেদা দেশনেত্রী বেগম খালেদার কাছে গিয়েছে, আপনাকে আমরা ক্ষমতায় বসাবো, আপনি আমাদেরকে শুধু সেফ এক্সিট দিবেন। আমি স্টেট ডিপার্টমেন্টের কথা বলেছি, স্টেট ডিপার্টমেন্টও এই একই কথা বলেছে যে হ্যাঁ, নির্বাচন আমরা দেব যদি এই জেনারেলদেরকে সেফ এক্সিট দেওয়া হয়, ডাইরেক্ট বলেছে আমাকে। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। তাহলে এই শেখ হাসিনা সেই সেফ এক্সিটটা দিয়েছে, আমাদের নেত্রী কিন্তু দেয়নি। ক্ষমতা দরকার নাই, আমি চাই ভোটের অধিকার, জনগণের অধিকার বাস্তবায়ন করতে। তাহলে সবসময় কিন্তু বিএনপি জনগণের জন্য, 71-এর চেতনার জন্য এবং মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে। অতএব গণভোটের যে কথাটা বলা হয়েছে সেটা তো বিএনপি বাস্তবায়ন করছে, কারণ মানে নির্বাচনী ইশতেহারে যা আছে, গণভোটে যা আছে, এটা সংবিধানের বাইরে তারা কথা বলতে চায়। মানে এই জামাত, এনসিপি, বাংলাদেশের সংবিধান আছে, সংবিধান কিন্তু ওই বিপ্লবী সরকার গঠন করা হয় নাই যে বিপ্লবী সরকার সংবিধানবাদ, আমরা এখন যা বলবো সেটাই, তা তো না। এই সংবিধানের অধীনে আপনার প্রেসিডেন্টের কাছে এই এনসিপির নেতারা শপথ নিয়েছে, এবং এই সংবিধানকে এবং এই সরকারকে সুপ্রিম কোর্ট রেকটিফাই করেছে। ওরা বলে যে তাহলে নির্বাচন হওয়ার কথা ছিল মানে 29 সালে। আর এটা তো সংবিধান অনুযায়ী কিন্তু আবার নির্বাচন দিয়েছে। এই যে নির্বাচনটা হলো সংবিধান অনুযায়ী হয়েছে, সংবিধান অনুযায়ী সবকিছু চলছে, সংবিধানকে ব্রেক করে নাই কেউ, কারণ এটা তো বিপ্লবী সরকার না, আর একটা সংবিধান তো নাই, বুঝছেন না? তো সেক্ষেত্রে মনে করেন জামাত এবং এনসিপি যে কথাটা বললেন, তারা আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মানে ক্ষমতায় যেতে চায়, কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। একটু বলবেন যে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধ বিগ্রহ চলছে বাণিজ্যিক লাইনে, যেমন বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে একটা বড় প্রভাব এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের রয়েছে। তো সামনের দিনগুলোতে ঘরের চ্যালেঞ্জ এবং এই যে বৈশ্বিক অর্থনীতির একটা চ্যালেঞ্জ, সব চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে কি কি বিষয়গুলোতে আপনারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমেরিকাতে আমরা থাকি, এই যুদ্ধে আপনি দেখেন $5 $6 কিন্তু আপনার এই পার গ্যালন আপনার গ্যাস, হ্যাঁ আপনারা দেখেছেন যে গ্যাসোলিন, এটা সরকার কিন্তু কোনো রকম সাবসিডি দেয় নাই। বাংলাদেশে এই সরকার, এই বিএনপি সরকার, যে যুদ্ধের আগে যে রেট ছিল গ্যাসের রেট
তেলের রেট, অন্যান্য দ্রব্য, সেটাকে বজায় রাখতে গিয়ে ভর্তুকি দিয়েছে সরকার, জানেন, প্রায় $3.5 বিলিয়ন। সেজন্য আবার সরকার ঋণও হচ্ছে না, কিন্তু জনগণের জন্য তো করেছে, জনগণ তো তখন এটা অ্যাফোর্ড করতে পারছে না। তো এই যে মানে এটাকে সরকার তো আবার কাটিয়ে উঠতে হবে সরকারকে। তো এই যে জনগণকে যে $3.5 বিলিয়ন মানে সরকার মানে সাবসিডি দিচ্ছে, মানে লস দিয়ে হলে জনগণকে এটাকে যেন সহনীয় পর্যায়ে রাখছে, এবং এটা তো একটা বিশাল একটা ক্রেডিট এই সরকারের। বৈশ্বিক এই চ্যালেঞ্জগুলো তো সামনের দিনে মনে হচ্ছে না সহসা যুদ্ধ থামবে, সেক্ষেত্রে কি আরো চ্যালেঞ্জ বাড়বে কিনা সরকারের জন্য? অবশ্যই। আমার যে ইসলামিক যে এসকেটোলজি আমি যতটুকু জানি, যে বর্তমান সমসাময়িক যে ইসলামিক যে রাজনৈতিক যে অবস্থা, তাতে আমি দেখি এইভাবে, অনেক আমাদের সাথে আমি অনেক আলেমদেরও মানে বক্তব্য শুনি, ওহাবি সালাফি আলেম না, যেগুলি আপনার কওমি মাদ্রাসা আলেমও না, যেগুলি জামাতের আলেমও না, এগুলি ইসলামিক এসকেটোলজি নিয়ে এরা লেখাপড়া করে না। এরা শুধু আছে হলো আপনার ফতোয়াবাজ নিয়ে, হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, মোনাজাত করা যাবে না, মিলাদুন্নবী করা যাবে না, মানে উলিয়া উলিয়া নাই, মাজার ভাঙ্গ, এগুলি নিয়ে আছে। বিশ্ব কি হচ্ছে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞানগম্য নেই, আলোচনা করে না। তো এই যে আপনি যে কোশ্চেনটা করেছেন, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বর্তমান বিশ্ব কোন দিকে যাচ্ছে। এই যুদ্ধ, আমি মনে করি এই যুদ্ধ থামবার নয়, এই যুদ্ধটাকে এসকেলেট করবে। এবং এই আমাদের কিন্তু ধর্মে আছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে। তো এর কখন আসবে? বলা হয়েছে যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, হত্যাযোগ্য, মুসলমানরা হত্যাযোগ্যের শিকার হবে। এখন দেখেন মধ্যপ্রাচ্যে, দেখেন না কেন, মানে যেভাবে আজকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, ইসরায়েল যেভাবে গণহত্যা করছে, মানে তার তাল গাছটা তার লাগবেই। আপনার ডোনাল্ড ট্রাম্প একটা মেমোরেন্ডাম স্বাক্ষর করেছে, সেটা আপনার ইসরায়েল মানছে না। তো সেই ক্ষেত্রে ইসরায়েলের একটা এজেন্ডা আছে, সেটা হলো তারা মনে করে যে তাদের গ্রেটার ইসরায়েল তারা বাস্তবায়ন করতে চায়, এবং গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন তারা করবেই। কারণ গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করতে হলে তাদের সে মাসায়া তাদের আসতে হবে, তাদের মাসায়া মানে আমরা তাকে বলি দাজ্জাল। তাহলে আমাদের বিকল্প অর্থনৈতিক চিন্তা কি সরকারের? সেক্ষেত্রে আমি মনে করি যে এই যুদ্ধটা আস্তে আস্তে সেদিকে যাচ্ছে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় মালহামা, সেদিকে যাচ্ছে। তো এটা এই যে কোশ্চেনটা করেছেন, এটা অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে যুদ্ধ যদি এসকেলেট করে তাহলে আমরা কিভাবে চলব, সেই মজুদ, সেই ব্যবস্থা, সেই কর্মসূচি সরকারের বা বিরোধী দলের বা জনগণের নেওয়া উচিত। একটু যুক্তরাষ্ট্রের দিকে ফিরতে চাই। আপনি যুক্তরাষ্ট্রের সিনিয়র বিএনপি নেতা। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি অনেক বছর ধরেই নেই, তো সামনে সেপ্টেম্বরে জনাব তারেক রহমান নিশ্চয়ই জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আসবেন, তার সংবর্ধনার বিষয় আছে, নানান বিষয় আছে। রাজনৈতিক যুক্তরাষ্ট্র বিএনপি রাজনীতিতে একটু চাঙা ভাব নিশ্চয়ই আছে। তো একটু যদি আমাদের একটু জানাতেন যে কি অবস্থা, ভেতরে কি চলছে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র বিএনপি তো আমার শরীরের মধ্যেই, যুক্তরাষ্ট্র বিএনপির জন্ম দিয়েছি। যুক্তরাষ্ট্রে এসে 1987 এসেছি। 88-এ প্রথম ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করি। আমি এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম দীর্ঘদিন। তারপর ওই একই সময় 1988-এ বিএনপি করি, বিএনপিরও প্রতিষ্ঠাতা একজন আমি সদস্য। তো এই বিএনপি তো আমার মনে প্রাণে, আমার শরীরে গন্ধে মিশে আছে। সেই বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি দীর্ঘদিন যাবৎ কিন্তু নেই। স্টেট কমিটিগুলি আছে। আমাদের সময়, আমি যখন একসময় সাংগঠনিক সম্পাদক ছিলাম যুক্তরাষ্ট্র বিএনপির, আমি তো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম, তখনও কিন্তু আমাদের বিভিন্ন স্টেটের কমিটিগুলি ছিল। তো এখনও আরও জনসংখ্যা বেড়েছে, অন্যান্য স্টেটগুলি আরও আগের চেয়ে আরও কয়েকটা স্টেট আমরা করেছি। তো এই স্টেটগুলির মানে সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র কমিটি হতে পারে। কারণ আমরা 2 বছর আগে লন্ডনে গিয়েছিলাম, আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে।
তখন তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র বিএনপি দিবেন, এবং তিনি এটা চিন্তাভাবনা করছেন, সময় মতো তিনি দিবেন। তার বিবেচনায় কাউকে পাঠিয়ে একটি কমিটি করতে পারেন, তো কমিটি হবে ইনশাল্লাহ। কমিটি না থাকলেও কিন্তু আমাদের কাজ বন্ধ থাকে না, সে তো আমাদের কাজ চলছে। আমাদের সকলেই আমরা যখন কখন পজিশন ছিল না, আমরা কিন্তু একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলনে কাজ করেছি, 111-এর বিরুদ্ধে আন্দোলন করেছি। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রে যুক্তরাষ্ট্র বিএনপির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। এটা বলবেন যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে আসছেন এবং আরো স্পেসিফিক্যালি নিউ ইয়র্কে আসছেন, তো সে নিয়ে আপনাদের কোনো প্রিপারেশন আছে কিনা? খুব বেশি দিন নেই, একটা আমাদের প্রিপারেশন তো অবশ্যই আছে। আমরা সেই 91 থেকে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকবার এসেছেন জাতিসংঘের অধিবেশনে, আমরা নাগরিক সম্বোধনা দিয়েছি। তো এবার আমাদের তারুণ্যের অহংকার, অনেকদিন পর যে প্রধানমন্ত্রী, আমরা তাকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলাম, তিনি আসছেন, এটা তো একটা বিশাল আমাদের আনন্দের ব্যাপার। তাকে নিয়ে অবশ্যই আমরা যুক্তরাষ্ট্র বিএনপি এবং জনগণ সকলকে নিয়ে আমরা একটা গণসম্বর্ধনা দেওয়ার আমাদের ইচ্ছা আছে। যদি তিনি নেন অবশ্যই নেবেন, কারণ তিনি যেহেতু জনগণের সরকার, গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী। আর একটা হলো যে আমাদের এখানে একটা চেম্বার আছে, যেহেতু এই সরকার মানে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স আছে, যেহেতু এই সরকার প্রবাসীদেরকে বিনিয়োগ করবার জন্য বাংলাদেশমুখী করবার ডাকছেন, বাংলাদেশমুখী করবার জন্য আহ্বান জানাচ্ছেন, বিদেশিদেরকে আপনার বিনিয়োগ করবার জন্য বাংলাদেশে আহ্বান জানাচ্ছেন, সেই জন্য ইনসেন্টিভ দিচ্ছেন যে 1.5% কমিশন দেবে যদি আমি বা যে কেউ কোনো প্রবাসী বাংলাদেশিরা ইনভেস্টরকে নিয়ে আমরা যাই, যে কেউ যদি কেউ এবং বিদেশি যদি যায় বাংলাদেশে ইনভেস্টর নিয়ে, তাহলে সেই যে নিয়ে যাবে, উদ্যোগ গ্রহণ করবে, তাকে 1.5% কমিশন দেবে। এটা বিশাল একটা ইনসেন্টিভ। তো সেই ক্ষেত্রে তাছাড়া প্রবাসীদের বিনিয়োগ ছাড়া 2 কোটি প্রবাসী বহির্বিশ্বে আছে, এবং 2 কোটি প্রবাসী এই বিদেশে এসে তারা কিন্তু কর্মঠ, অনেক আধুনিক আপনার অনেক টেকনোলজির সাথে সম্পৃক্ত, তারা বাংলাদেশে গিয়েও ইনভেস্ট করতে পারে। এবং আশা করি যে এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের নিয়ে একটা আমরা বসবো, আর গণসম্বর্ধনা তো ইনশাল্লাহ হবেই। ধন্যবাদ জনাব গিয়াস আহমেদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব গিয়াস আহমেদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, চ্যানেল আই স্টুডিও থেকে আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার কোনো অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।